আজ আমরা সপ্তম শ্রেণীর বাংলা পদ্য নিয়ে আলোচনা করব। আমাদের আজকের পাঠ্য হলো কামিনী রায়ের লেখা কবিতা স্মৃতিচিহ্ন। এসো প্রথমে আমরা কামিনী রায় সম্পর্কে একটু জেনে নিই। ওনার সম্পর্কে বলা হয় বাংলা সাহিত্যের প্রখ্যাত মহিলা কবি কামিনী রায়। তিনি অবিভক্ত বঙ্গে বরিশাল জেলার বাসন্ডা গ্রামে 1864 খ্রিস্টাব্দের 12 অক্টোবর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম চণ্ডীচরণ সেন। তিনি অতি শৈশবকাল থেকে কবিতা রচনায় প্রয়াসী হন। তার প্রথম কাব্যগ্রন্থ হল আলো ও ছায়া। মাত্র 15 বছর বয়সে সেটি প্রকাশিত হয়। তিনি বেথুন কলেজে থেকে সংস্কৃতে বিএ পাশ করেন, আর তারপরে ওই কলেজে শিক্ষাপতির কাজে আত্মনিয়োগ করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল পৌরাণিকী, দ্বীপধূপ, জীবন পথে, মাল্য, নির্মাল্য, অশোক সঙ্গীত প্রভৃতি। অম্বা হল তার অন্যতম নাট্যকাব্য। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। 1913 খ্রিস্টাব্দের 27 সেপ্টেম্বর কবির জীবনাবসান ঘটে। আর আমাদের পাঠ্য স্মৃতিচিহ্ন কবিতাটি তার নির্মাল্য কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটি আলোচনা করার আগেই আমাদের একটু কবিতাটির পটভূমি সম্পর্কে জেনে নেওয়া দরকার। আমরা সকলেই জানি এই পৃথিবীতে প্রত্যেকেই তার নাম অক্ষয় করতে চায়, আর সেই কারণেই একদল ক্ষমতাদর্পী সাম্রাজ্যলোভী মানুষ মনে করেন তাদের তৈরি ইট কাঠ পাথরের যে বিশাল অট্টালিকা তারা তৈরি করে থাকে, সেই অট্টালিকায় তারা তাদের নামকে চিরস্মরণীয় করে রাখতে চায়। তারা ভাবে তাদের নাম সেখানে চিরস্মরণীয় হয়ে থাকবে। কিন্তু ক্ষমতাদর্পী মানুষের কীর্তি চিরকাল অক্ষয় হয়ে থাকে না, কালের গর্ভে সময়ের স্রোতে বিলীন হয়ে যায়। কিন্তু যারা মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যায়, ইতিহাসে তারা স্থায়ী আসন পায়। তারাই মানুষের মণিকোঠায় চিরভাস্বর হয়ে থাকে। এই ছিল স্মৃতিচিহ্ন কবিতার পটভূমি। এই মূল বিষয়ের উপর ভিত্তি করে কামিনী রায় তার স্মৃতিচিহ্ন কবিতাটি রচনা করেছেন। এরপরে আমরা এই কবিতা থেকে প্রয়োজনীয় শব্দের অর্থগুলো জানব। কিন্তু এই অর্থগুলো জানার আগে আমি একটু কবিতাটি তোমাদের কাছে পাঠ করে শোনাবো। কামিনী রায়ের লেখা স্মৃতিচিহ্ন। ওরা ভেবেছিল মনে আপনার নাম মনোহর হর্মরূপে বিশাল অক্ষরে ইষ্টক প্রস্তরে রচি চিরদিন তরে রেখে যাবে। মুড়ো ওরা ব্যর্থ মনস্কাম। প্রস্তর খসিছে ভূমে প্রস্তরের পরে, চারিদিকে ভগ্ন স্তূপ তাহাদের তলে। লুপ্ত স্মৃতি শুষ্ক তৃণ কালো নদী জলে ভেসে যায় নামগুলি, কে বা রক্ষা করে? মানব হৃদয় ভূমি করি অধিকার, করেছে প্রতিষ্ঠা যারা দৃঢ় সিংহাসন। দরিদ্র আছিল তারা, ছিল না সম্বল, প্রস্তরের এত বোঝা জড়ো করিবার। তাদের রাজত্ব হেরো অক্ষুণ্ণ কেমন, কাষ্ঠতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল। এবার দেখো এই কবিতা থেকে আমরা প্রয়োজনীয় শব্দের অর্থগুলো একটু জেনে নেব। হর্ম, হর্ম শব্দের অর্থ হলো অট্টালিকা। ইষ্টক প্রস্তরে শব্দের অর্থ হলো ইট পাথরে। মুড়ো মানে মূর্খ বা অজ্ঞ। ভূমে অর্থাৎ মাটিতে।
ভগ্ন অর্থাৎ ভাঙা, লুপ্ত হারিয়ে যাওয়া বোঝায়, শুষ্ক বলতে বোঝায় শুকনো, তৃণ শব্দের অর্থ ঘাস, কাল নদী অর্থাৎ সময়ের স্রোত, আছিল অর্থাৎ ছিল, অক্ষুণ্ণ অর্থাৎ যা নষ্ট হয় না, ধৌত অর্থাৎ ধোয়া, নিত্য শব্দের অর্থ প্রতিদিন, সমুজ্জ্বল শব্দের অর্থ অত্যন্ত উজ্জ্বল। এই শব্দের অর্থগুলো তোমরা কিন্তু মন দিয়ে পড়বে। এরপরে দেখো, কবিতা থেকে আমরা একটু ছোট ছোট করে অংশ পাঠ করব ও সেই অংশগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। আমি আবার একটু ছোট্ট করে অংশ পাঠ করছি কবিতা থেকে। দেখো, ওরা ভেবেছিল মনে আপনার নাম মনোহর হর্মরূপে বিশাল অক্ষরে, ইষ্টক প্রস্তরে রচি চিরদিন তরে, রেখে যাবে মুড়ো ওরা ব্যর্থ মনস্কাম। এখানে আমাদের মনে প্রশ্ন জাগছে, আমাদের কবি কামিনী রায় উনি প্রথমেই বলেছেন যে ওরা ভেবেছিল। তাহলে এখন আমাদের দেখতে হবে বা জানতে হবে এই ওরা বলতে তিনি কাদেরকে সম্বোধন করেছেন। এই কবিতায় ওরা বলতে যশ ও ঐশ্বর্যলোভী ব্যক্তিদের কথা বলা হয়েছে। এই ব্যক্তিরা ভেবেছিল তাদের তৈরি করা যে সৌধ, যে অট্টালিকা তৈরি করার ফলে মানুষ তাদের চিরকাল মনে রাখবে। কিন্তু কবির মতে তারা হলো মূঢ়। মূঢ় কথার অর্থ কি? অজ্ঞ বা বোকা। এইরকম অহংকারী, ধনী বা সাম্রাজ্যলোভীরা মনে করেছিল তাদের তৈরি সৌধ চিরস্মরণীয় হয়ে থাকবে। কিন্তু সময়ের স্রোতে, কালের স্রোতে ভেসে যাওয়া আমাদের জীবন, যৌবন, ধনমানের মতো তাদের নির্মিত সৌধও একদিন ভেঙে পড়বে। তাদের কথা তখন কেউ কিন্তু আর মনে রাখবে না। তাই কবির মতে তারা হলো খুবই মূঢ়, বোকা বা অজ্ঞ। কবি বলতে চাইছেন বা কবিতার মাধ্যমে আমরা বুঝতে পারছি এই অংশটুকুর মাধ্যমে যে যাদের অর্থ প্রতিপত্তির দ্বারা যারা নিজেদেরকে চিরস্মরণীয় করে রাখতে চায়, কবি তাদেরকেই মূঢ় বলছেন। এবং তাদের এই যে মনোবাসনা, মনের যে ইচ্ছা, তা কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হবে। আবার দেখো, এই ক্ষমতালোভী সাম্রাজ্যবাদী মানুষ তারা যে ভাবছেন না বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করব আর এইভাবে মানুষের মনে জায়গা করে নেব, এইরকম শুধুমাত্র মূঢ় বা বোকার দলরাই তারা ভাবতে পারে। এইরকম মূঢ় বা বোকার দল বিশাল বিশাল স্মৃতিসৌধ নির্মাণ করবে, অট্টালিকা নির্মাণ করবে, তো সেখানে নিজের নামটা সেখানে লিখে রেখে তারা সেই অক্ষয় করে রাখতে চায়। কিন্তু সেই সব স্মৃতিসৌধ এক সময়ের স্রোতে বা কালের গতিতে, কালের নিয়মে একদিন সেটা জীর্ণ হয়ে যাবে, একদিন সেটা ধ্বংসস্তূপে সেটা পরিণত হবে। এইভাবে তাদের সেই মনোবাসনা, সেই সাম্রাজ্যলোভী, অহংকারী, এরকম ধরনের ধনী মানুষদের এই যে একটা মনের যে ইচ্ছা বা মনোবাসনা, যে লোকে তাদেরকে তাদের সেই তৈরি অট্টালিকা দেখে তাদেরকে চিনতে পারবে, তাদেরকে মনে রাখবে, এইরকম একটা মূঢ় বা বোকা বা অজ্ঞ চিন্তাধারার ফলে তাদের সেই মনোকামনা অবশ্যই তারা ব্যর্থতায় পর্যবসিত হয়ে যাচ্ছে, ব্যর্থ হয়ে যাচ্ছে। এর পরের অংশ দেখো, প্রস্তর খসিছে ভূমে প্রস্তরের পরে, চারিদিকে ভগ্ন স্তূপ তাহাদের তলে, লুপ্ত স্মৃতি শুষ্ক তৃণ কালো নদী জলে, ভেসে যায় নামগুলি কে বা রক্ষা করে। আমি আবার কবিতাটাকে একটু অংশ পাঠ করলাম। এখানে দেখো, এখানে বলছে যে এই যে সাম্রাজ্যের বা ক্ষমতালোভী শাসকদের কথা আমরা বলছি, তো এই সাম্রাজ্যের ক্ষমতালোভী শাসকের দল কেবলমাত্র তারা নিজেদের ক্ষমতার দম্ভে বা অহংকারে বিশাল বিশাল প্রাসাদ অট্টালিকা নির্মাণ করছে। তাতে ফলে কি মানুষের আদৌ কি কোনো উপকার হচ্ছে? না, তাদের ফলে মানুষের আদৌ কোনো উপকার হয়নি। তারা মানুষের মনে তাদের কোনো জায়গায় তৈরি করতে পারেনি, মানুষের মনে তাদের জন্য কোনো জায়গায় হয়নি। তারা শুধু বড় বড় সৌধ, প্রাসাদ, অট্টালিকা নির্মাণ করেছে। কিন্তু এক সময় কালের নিয়মে সেই প্রাসাদ বা অট্টালিকা ধ্বংসস্তূপে পরিণত হবে। কারণ এগুলো কখনোই তোমার সবসময় চিরবিরাজমান নয়।
এবং তাদের নাম কালের স্রোতে ভেসে যাবে, আর ভেসে গিয়েওছে। সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছুই ধ্বংস হয়ে যায়। যতই চেষ্টা করা হোক না কেন, তা একদিন কালের নিয়মে বিনষ্ট হবেই, আর তা কখনোই রক্ষা করা সম্ভব নয়। এবার এই ক্ষমতা অর্থের জোরে যারা এই ধরনের সৌধ বানিয়েছে, নিজেদের নাম বানানোর ফলে নিজেদের নামকে তারা অক্ষয় করে রাখতে চেয়েছিল, তাদের সেই সব স্মৃতিসৌধ কালের গর্ভে পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়। ফলে তাদের স্মৃতি কি হয়, লুপ্ত হয়ে যায়। সেই ধ্বংসস্তূপে তাদের স্মৃতিসৌধগুলো ধ্বংসস্তূপে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে তাদের ধ্বংস স্তূপগুলো ফলে স্মৃতি লুপ্ত হয়ে যাচ্ছে। কিভাবে? স্মৃতিসৌধও থাকছে না, আর সেই স্মৃতিসৌধগুলো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, আর তাদের যে স্মৃতিটা তারা সাজিয়ে রেখে গেছে সেটাও লুপ্ত হয়ে যাচ্ছে। কাল অর্থাৎ সময়ের কথা বলা হচ্ছে এই কবিতাতে। এখানে দেখো যে যারা এই অর্থ ও প্রতিপত্তির জন্য নিজেদের স্মৃতিটাকে বজায় রাখতে চাচ্ছে, অক্ষয় করে রাখার জন্য সৌধগুলো বানাচ্ছে, সময় বা কালের সাথে তার সেগুলো কি হচ্ছে, তাদের একদমই সেগুলো শুষ্ক তিনের মতো ভেসে যাচ্ছে। শুষ্ক তিনও বলা হচ্ছে। দেখো, শুষ্ক মানে যেটা শুকনো, শুকনো তিনও বা ঘাসের মতো তারা সেই নদীর জলে বা সময়ের স্রোতে সেগুলো কি হয়ে যাচ্ছে, ভেসে যাচ্ছে। শুষ্ক বা তৃণ অর্থাৎ যেখানে যার মধ্যে কোনো প্রাণের স্পন্দন নেই, তাই না? তো এখানে বলা হচ্ছে ওটাই, দেখো যে ক্ষমতার দর্পে যারা খুব অহংকারী, এরকমই অহংকারী একদল মানুষ, তারা নিজেদের নামকে অনেক স্থানে অনেক অর্থ ব্যয় করে স্মৃতিসৌধগুলো বা অট্টালিকা বানিয়ে তাদের গায়ে নিজের নামগুলোকে খোদাই করে তারা ভাবছে চিরদিনের জন্য অমর হয়ে থাকবো এইভাবে। কিন্তু আদৌ কি সেটা হয়? তা কখনোই সম্ভব নয়। সময়ের সাথে সাথে সেই নামগুলো মুছে যাবে, নষ্ট হয়ে যাবে, এই ধারণা তাদের মধ্যে থাকে না। তারা একটা অন্ধবিশ্বাসের মধ্যে থাকে যে সময়ের সাথে সাথে তাদের নাম কখনো মুছে যাবে না, বা এই স্মৃতিসৌধ দেখে লোকে তাদেরকে স্মরণ করবে, তাদের স্মৃতিকে স্মরণ করবে। কিন্তু কবির মতো তারা তো মূর্খ, তাদের মনের ইচ্ছা কখনো এই মনোবাসনা এই ধরনের কখনো পূর্ণ হবে না। কারণ আমরা জানি যে কোনো বস্তুর বিনাশ একদিন না একদিন হবেই, হতে বাধ্য। আর এরপরে দেখা যায় যে পাথর খসে পড়বে একদিন মাটিতে, অবশ্যই এটা হতে হবে। এখানে বলা হচ্ছে দেখো, প্রস্তরে খসেছে ভূমি প্রস্তরের পথে পড়ে। তো এইভাবে সেই ভেঙে পড়বে তার স্মৃতিসৌধ, তাদের অট্টালিকা, আর তাদের সেই ভগ্ন স্তূপে চাপা পড়ে যাবে তাদের সব স্মৃতিসৌধ, অট্টালিকা বা তাদের যা কিছু স্মৃতি আছে সব কিছুই কি হবে না, চাপা পড়ে যাবে। কেউ তাদের মনে রাখবে না এইভাবে। আর সময়ের স্রোতে তাদের নামগুলো, যে নামগুলো তারা বজায় রাখতে চেয়েছিল স্মৃতিসৌধের মাধ্যমে, সেই নামগুলোও ভেসে যাবে। ঠিক কেমন না, শুকিয়ে যাওয়া সেই ঘাসের মতো। যে ঘাস শুকিয়ে গেলে যার কোনো অস্তিত্ব থাকে না, যেটা কোনো কাজে লাগে না, যেটা জলের মধ্যে ভেসে চলে যেতে পারে, সেই রকম সময়ের স্রোতে তাদের এই স্মৃতিসৌধগুলো ভেঙে যাবে, ভগ্ন স্তূপে পরিণত হবে, আর তার সঙ্গে সঙ্গে তাদের নামগুলো কেউ কিন্তু এগুলোকে রক্ষা করতে পারবে না। এটা কাউরের পক্ষে রক্ষা করা সম্ভব নয়, তাই না? এরপরে দেখো কবিতা থেকে আরো একটু অংশ পাঠ করব, দেখে নাও। মানব হৃদয় ভূমি করি অধিকার, করেছে প্রতিষ্ঠা যারা দৃঢ় সিংহাসন, দরিদ্র আছিল তারা ছিল না সম্বল, প্রস্তরের এত বোঝা জড়ো করিবার, তাদের রাজত্ব হ্যারো অক্ষুণ্ণ কেমন, কাল স্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল। এখান থেকে কবিতা থেকে আমি এই অংশটা পাঠ করলাম। দেখো এখানে দেখো কি বলতে চাওয়া হচ্ছে, যে মানুষের হৃদয় জয় করতে পারে একমাত্র মহান মানবতা। মানবতার মাধ্যমেই আমরা মানুষের হৃদয়কে জয় করতে পারবো। তাই তো বলা হয় কি, জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিষে ঈশ্বর। সবার উপরে মানুষ্যত্ব, তাহার উপরে কোনো কিছু না, তাই না? তাই দেখো বলছে, যারা মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে, যারা মানুষের মধ্যে মিশে থাকে, তারাই তাদের মহান কাজের দ্বারা মানব হৃদয় ভূমিকে অধিকার করতে পারে। যারা ধনী নয়, দরিদ্র হয়েও মানুষের মনে চিরকালীন আসন পেয়েছেন, এখানে কিন্তু তাদের কথাই বলা হচ্ছে।
কি বলা হচ্ছে দেখো, মানব হৃদয় ভূমি করি অধিকার, করেছে প্রতিষ্ঠা যারা দৃঢ় সিংহাসন, দরিদ্র আছিল ছাড়া তারা ছিল না সম্বল। অর্থাৎ মানুষের কল্যাণে নিবেদিত ছিল যে সকল মানুষেরা, তাদের কল্যাণময় ভালো কাজের, কল্যাণময় কর্ম ভালো কাজের জন্য তারা সমস্ত মানুষের মধ্যে সদা বিরাজিত, সর্বদা বিরাজমান, তা পরম্পরায় তারা বয়ে চলতেই থাকবে এটা। আর এই ধরনের মানুষের রাজত্ব অক্ষুণ্ণই থাকবে। এই ধরনের মানুষের রাজত্ব কেউ নষ্ট করতে পারবে না, কারণ তারা মানুষের মনকে জয় করেছে তাদের ভালো কাজের মাধ্যমে। আর এই কালের স্রোতে, সময়ের স্রোতে এই যে অহংকারী সাম্রাজ্যবাদীদের নাম ধুয়ে মুছে একাকার হয়ে যাবে। তারা ইট কাঠ পাথরের তৈরি, যারা এই ইট কাঠ পাথরের তৈরি সৌধ তৈরি করে নিজেদের নামগুলোকে একদম স্বর্ণাক্ষরে লিখতে চেয়েছিল, সময় স্রোত, কালের স্রোত, এই সকল এর মধ্যে মানব কল্যাণে নিবেদিত সেই সমস্ত মানুষগুলির স্মৃতি গ্রাস করতে পারে না, যারা মানুষের হৃদয় সিংহাসনকে অধিকার করেছে। অর্থাৎ যারা মানুষের হৃদয়কে অধিকার করে বসে আছে। আমরা জানি সিংহাসনে কে অধিষ্ঠান করেন? রাজা। তাই আমাদের মনে সেই সব থেকে বড় যে স্থান, সেই মনের সিংহাসনে একমাত্র এই সকল দরিদ্র মানুষরা স্থান পাবে, যারা মানুষের কল্যাণে, জীবের কল্যাণে নিজেদের জীবনকে যারা উৎসর্গ করে। এই যারা দরিদ্র, সহায় সম্বলহীন হওয়া সত্ত্বেও মানুষের জন্য জীবন উৎসর্গ করেছেন, তারা মানুষের মনে, সেই মনে কোঠায় চির বিরাজিত। কবি তাদের কথাই কিন্তু এখানে বলছেন। তাদের কীর্তি কিন্তু কোনো প্রস্তর নির্মিত সৌধ নয় যে জীর্ণ হয়ে যাবে, তাই না? কারণ কি, যখন তুমি কোনো কিছু, আমরা কোনো বস্তুকে আমরা তৈরি করছি, কোনো প্রস্তর নির্মিত সৌধ বা অট্টালিকা তৈরি করছি, সেটা ভঙ্গুর, একদিন না একদিন তার বিনাশ নিশ্চিত। কিন্তু মানুষের মনে যদি আমি ঠাঁই পাই, তাহলে সেই জায়গা কিন্তু মানুষের মৃত্যুর পরও সেই জায়গা কিন্তু থেকে যায়, সেই ভালোবাসা, সেই সম্মান কিন্তু থেকে যায়, যদি আমি মানুষের জন্য ভালো কাজ করি। বলা হয় বরং মানুষের মনসিংহাসনে তারা চিরবিরাজিত থাকবেন। প্রকৃত অর্থে যারা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে, তারাই মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে। আর সাম্রাজ্যলোভী শাসকদের মতো এই দরিদ্র মানুষেরা হয়তো প্রাসাদ বা অট্টালিকা নির্মাণ করতে পারেনি, কিন্তু তারা মনের দিক থেকে অনেকটা স্বচ্ছ ও উদার। তারা মানুষের জন্য কিছু হলেও ভালো কাজ করেছে, তাই তারা মানুষের মনের মণিকোঠায় স্থান পেয়েছে। কারণ বলা হয় কর্মই হলো আমাদের শ্রেষ্ঠত্বের আসল মাপকাঠি। তাই মানুষকে স্মরণীয় হয়ে থাকার জন্য শ্রেষ্ঠ পন্থাটি হলো কিনা কর্ম। মানুষের মধ্যে মিশে মানুষকে যদি তার দুঃখের দূর করতে, সুখের আগমন আর দুঃখকে যদি দূর করতে পারে এবং মানুষের মুখে যদি হাসি ফোটানো যায়, তখনই তাকে লোকে স্মরণীয় করে রাখবে। তাই আমরা বলি যে যারা মানুষের হৃদয় অধিকার করেছে, অন্যের উপকার করতে নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তারাই কিন্তু সময়ের স্রোতে চিরস্মরণীয় হয়ে থাকবেন। এই সমস্ত দরিদ্র মানুষদের ছিল না কোনো সহায় সম্বল, ছিল না ইট পাথরের সংগ্রহ করার মতো কোনো ক্ষমতা, কিন্তু তাদের রাজত্ব অক্ষুণ্ণ রয়েছে। কালের নিয়মের স্রোতে ধৌত হয়ে তাদের নাম চিরদিনের জন্য কি হয়ে থাকে না, তাদের নাম চিরদিনের জন্য অমর হয়ে থাকে। এই যে আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি যে আমাদের স্মৃতিচিহ্ন কবিতাটি, এখানে আবার একটু দেখে নিই যে এতক্ষণ ধরে যেটা আলোচনা করছি, এখানে আমরা কি বলতে চাইছি যে দেখো, একদল ক্ষমতাদর্পী মানুষ নিজেদের নাম বহু অর্থ নির্মিত স্মৃতিসৌধের গায়ে তারা খোদাই করে চিরকাল অমর হয়ে থাকবে আশা করেছিল। কালান্তরেও সেই নাম মুছে যাবে না, এই ছিল তাদের বিশ্বাস। কবির ভাষায় তারা মূর্খ,
তাদের মনস্কামনা ব্যর্থ। আসলে আমরা জানি যে বস্তুর বিনাশ একদিন হবে, পাথর খসে পড়বে ভূমিতে, ভেঙে পড়বে অট্টালিকা, আর সে ভগ্নস্তূপে চাপা পড়বে স্মৃতিসৌধ। শুষ্ক তিনের মতো কালস্রোতে ভেসে যাবে নামগুলি, কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু যারা মানব হৃদয় সিংহাসন অধিকার করেছেন, পরহিতবতে নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তারা কালান্তরেও কি হবে না, চিরস্মরণীয় হয়ে থাকবে। এই সমস্ত দরিদ্র মানুষগুলির ছিল না কোনো সম্বল, ছিল না ইট পাথর সংগ্রহ করার মতো ক্ষমতা, কিন্তু তাদের রাজত্বই অক্ষুণ্ণ হয়ে থাকবে কালের নিয়মে। কাল স্রোতে ধৌত হয়ে সেই নাম চিরকালের জন্য অমর হয়ে থাকবে। এটাই কিন্তু নিয়ম, এটাই হলো প্রকৃতির নিয়ম। আসলে বলা যেতে পারে যে মানুষ নিজেকে চিরকাল অক্ষয় করে রাখতে চায়, কিন্তু কালের কড়া ছায়া তাকে ছিনিয়ে নিয়ে যায় পৃথিবীর বুক থেকে। তবুও তারা টিকে থাকার সেই বাসনা তাদের মনের মধ্যে থেকে যায়। তাই মানুষ কি করতে থাকে না, নিজেকে চিরস্মরণীয় করে রাখতে চায়। যারা মানুষের জন্য কাজ করেন, যারা সমাজের মঙ্গল কামনা নিজেদেরকে উৎসর্গ করেন, তাদের কথা সমাজের প্রত্যেকের কি করা উচিত না, প্রত্যেকের সেই তাদের কথা মনে রাখা উচিত। আসলে কি প্রতিটি মানুষই চায় পৃথিবীতে অমর হয়ে থাকতে। তারা ক্ষমতা বা ঐশ্বর্য বলে তাদের অমরত্ব প্রমাণ করতে চায়। আবার কেউ বা মানুষের মধ্যে মিশে গিয়ে তাদের কল্যাণ সাধনের মাধ্যমে অমর হয়ে থাকতে চায়। দুটো কিন্তু দৃষ্টিভঙ্গি আলাদা। দুজনাই অমর হয়ে থাকতে চায়, কিন্তু দুজনের পদ্ধতি আলাদা। যারা ধনী বা সাম্রাজ্যবাদী তারা বিশাল সৌধ নির্মাণ করে তাদের কীর্তি রেখে যেতে চান, কিন্তু তারা ভুলে যান কালের নিয়মে একদিন তাদের সেই সৃষ্টি নিশ্চিহ্ন হয়ে যাবে। অপরদিকে যারা সাধারণ মানুষের জন্য কাজ করে নিঃস্বার্থভাবে, তারা মনের মধ্যে সিংহাসন স্থাপন করে মানুষের মনের মধ্যে দিয়ে চির বিরাজমান থেকে যায়, মানুষের মনে কোঠায়। এই যে আমরা স্মৃতিচিহ্ন কবিতাটি পড়ছি, এখানে আমরা প্রথমেই যে নামকরণটা দেখেছি বা নামটা দেখছি স্মৃতিচিহ্ন। আমরা স্মৃতি শব্দের আক্ষরিক অর্থ মানে বুঝি কি না, স্মরণ, আর চিহ্ন শব্দের আক্ষরিক অর্থ রেখা বা দাগ। এই দুয়ের সংযোগে স্মৃতিচিহ্ন বলতে বোঝায় এমন স্মারক বা নিদর্শন যার সাহায্যে কোনো ব্যক্তি বা সময়কে স্মরণীয় করে রাখা যায়। কবিতায় কোনো ইট পাথর কংক্রিটের তৈরি স্মৃতিচিহ্নের কথা কিন্তু বলা হচ্ছে না, বরং এখানে এই স্মৃতিচিহ্ন কথাটি খুবই ব্যঞ্জনাময়। তো এখানে বলা হচ্ছে যে এই এমন কিছু মানুষ আছে, সেই মানুষদের তৈরি করা স্থায়ী স্মৃতিচিহ্নের প্রতি তিনি ইঙ্গিত দিচ্ছেন, যারা নিজেদের মহান কাজের মাধ্যমে মানুষের মনের মধ্যে চিরস্মরণীয় হয়ে আছে। তাই প্রাথমিকভাবে মানুষ মনে করে যে ক্ষমতার জোরে বিশাল স্মৃতিসৌধের মাধ্যমে নিজেকে চিরকালীন করা যায়, কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। পরিবর্তে যে অগণিত সাধারণ মানুষ দিনরাত্রি মানুষের নিত্য প্রয়োজনে জেগে থেকে মানুষের জন্য কাজ করে যায়, সেই দরিদ্র মানুষেরা স্থান পায় মানব হৃদয় ভূমিতে। তাদের প্রকৃত স্মৃতিচিহ্ন মানুষের মনে কি হয় না, চিরকাল রয়ে যায়। আশা করি তোমরা এই কবিতাটা বুঝতে পেরেছো। এরপরে আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দেব। তোমাদের যে বইতে যে অনুশীলনী যেটা রয়েছে, সেই অনুশীলনীতে তোমরা 9 দাগে দেখবে লেখা আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত যথাযথ উত্তর দাও। এখানে 9 দাগে মোট 8টি কোশ্চেন আছে। তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই করবে। তাও আমি কোশ্চেনগুলো আবার বলে দিচ্ছি। প্রশ্নগুলো 9 স্মৃতিচিহ্ন কবিতাটি কার রচনা? দ্বিতীয়, কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? তৃতীয়, কবিতাটি কি জাতীয় রচনা? চতুর্থত, কবিতায় কবি কাদের মূঢ় ও ব্যর্থ মনস্কাম বলেছেন? পঞ্চমত, তাদের স্মৃতি কিভাবে লুপ্ত হয়ে যায়? ষষ্ঠত, কারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে? সপ্তমত, কালকে কবিতায় কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? অষ্টমত,
কবিতায় শুষ্ক তৃণা বলতে কবি কি বুঝিয়েছেন? এই প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরা ছোট ছোট করে লিখবে, আশা করি তোমাদের লিখতে কোনো অসুবিধা হবে না। এরপরে দেখো তোমাদের 10-এর দাগে বেশ কিছু প্রশ্ন রয়েছে, একটু বড় প্রশ্ন এগুলো। 3-4টি বাক্যে নিজের প্রশ্নগুলির উত্তর দাও, কেমন? তো এগুলো তোমাদের অবশ্যই অভ্যাস করতে হবে, কারণ এগুলো কিন্তু খুবই দরকারি বা ইম্পর্টেন্ট বলতে পারো। ঠিক আছে, আর তার আগে একটু বলে নিই তোমাদের, আমি অলরেডি আলোচনা বলেছি তোমাদেরকে কবিতার রচনা কে করেছে তোমরা জানো, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সেটাও আমি বলেছি, কিন্তু একটু কবিতাটি কি জাতীয় রচনা এটা একটু তোমাদের জানা দরকার আছে। 9-এর দাগের 3-এর যে প্রশ্নটা আমি বলেছি যে কবিতাটি কি জাতীয় রচনা, এটি একটি তোমার গীতি কবিতা। ঠিক আছে, তোমরা এটাকে এই প্রশ্নের উত্তরটা এভাবে করতে পারবে, কবিতাটি গীতি কবিতা জাতীয় রচনা। আবার 10-এর দাগে ফিরে আসি। 10-এর দাগে প্রথম যে প্রশ্নটা দেখো 10-এর 1, প্রশ্নগুলো আমি একটু বলে দিচ্ছি কোন প্রশ্নের উত্তরগুলো তোমরা তৈরি করবে। 10-এর 1, ওরা ভেবেছিল মনে, কাদের কথা বলা হয়েছে, তারা কি ভেবেছিল? 10-এর 2, মুড়ো ওরা, কবিতা তাদের মুড়ো বলার কারণ কি? 10-এর 3, কে বা রক্ষা করে, কি রক্ষা করার কথা বলা হয়েছে, তা রক্ষা করা সম্ভব হচ্ছে না কেন? 10-এর 4, দরিদ্র আছিল তারা, কাদের কথা বলা হয়েছে, তাদের রাজত্ব কিভাবে অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেছেন? 10-এর 5, কাল স্রোতে কাদের নাম ধুয়ে যায়, সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না? 10-এর 6, মানব হৃদয়ভূমি করি অধিকার, কারা কিভাবে মানব হৃদয়ভূমি অধিকার করে? 10-এর 7, কবিতায় কবি কোন স্মৃতিকে কেন অবিশ্বর ও অবিনশ্বর ও নিত্য সমুজ্জ্বল বলেছেন? 10-এর 8, তোমার দৃষ্টিতে মানুষের স্মরণীয় হয়ে থাকার শেষ পন্থাটি কি? এটা অবশ্য তুমি নিজের মতো করে লিখবে। 10-এর দাগের এই 1 থেকে 8 অবধি এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই বাড়িতে অভ্যাস করবে, প্র্যাকটিস করবে। আর ভালো করে তোমরা কিন্তু কবিতাটা পড়বে, আর ভালো করে তারপরে কিন্তু এই যা যা প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে বুঝে তোমরা কিন্তু লেখার চেষ্টা করবে, কেমন? আর আমাদের এই আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম।